এই বিশ্ব বড় বড় যুদ্ধ দেখেছে, যে যুদ্ধ একটা লং টাইম ধরে চলেছে, কিন্তু বর্তমান সময়ে এমন একটা লড়াই আমরা দেখতে পেলাম যেখানে সরকারকে পালিয়ে যেতে হলো। ঘটনাটা কি হয়েছে? নেপালে যা হলো গোটা বিশ্ব এখন তাকিয়ে দেখছে এবং গোটা বিশ্বের কাছে প্রশ্ন, এটা হলো তো হলোটা কি? আজকে আমি আপনাদের সামনে পুরো আর্টিকেলটাকে অ্যানালাইসিস করব এবং সাথে সাথে মানে ঘটনা দেখলে হয় না, ইতিহাসটা জানতে হয়, পুরো ইতিহাসটা তুলে ধরবো অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এবং পরবর্তীকালে নেপালে কি রাজতন্ত্র ফিরে আসছে নাকি আবার মানুষের কাছে গণতন্ত্র ফিরে আসছে। যদি গণতন্ত্র ফিরে আসে তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছে, আর যদি রাজতন্ত্র ফিরে আসে তাহলে পরবর্তী রাজা কে হচ্ছে। দেখুন, যে ঘটনাটা দেখছি আমরা নেপালের ইতিহাসে, এটা আজকে প্রথম ঘটনা তা নয়। 240 বছর ধরে যে রাজত্ব করে আসছিল নেপাল, 240 বছর ধরে যে রাজতন্ত্র চলছিল নেপালে, সেই রাজতন্ত্র 2008 সালে ভেঙে যায় এবং 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত নেপালে গড়ে ওঠে রাজতন্ত্রের জায়গায়, মানে রাজার মানে সাম্রাজ্য এন্ড করে গড়ে ওঠে কি, সেটা হচ্ছে গণতন্ত্র, মানুষের ভোটে নির্বাচিত সরকার গঠন হয়। কিন্তু নেপাল যা হলো তা গোটা বিশ্ব দেখে একটাই প্রশ্ন করছে, তা ব্যাপারটা কি, যে নেপালে হঠাৎ করে কেন নেপাল থেকে তার প্রধানমন্ত্রীকে পালাতে হলো। দেখুন, যে বিষয়টা নিয়ে আলোচনা, কারণ নেপালে জেট জেন বলে একটা ইউথ অর্গানাইজেশন আছে। এই জেট জেন ইউথ অর্গানাইজেশন যারা 36 ঘন্টা, মাত্র 36 ঘন্টার মধ্যে নেপালে পুরো সরকারকে ভেঙে দিল। নেপাল ইউথ পুরো সাম্রাজ্যকে এমন আন্দোলন করলো যাতে পুরো সাম্রাজ্যকে নাড়া দিয়ে দিল, এবং নেপাল ইউথ যে সাম্রাজ্য নাড়া দিয়েছে গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে দেখছে। দেখুন, একটা মানে 50 বছরের লোককে যদি বলা হয় চল আন্দোলন করবি নামবি, সে কিন্তু 5 বার ভাববে, কিন্তু একটা নিউ জেনারেশন গরম রক্ত ইয়ং দেখে যে সামনে নামানো হয় তারা কিন্তু এগিয়ে যাবে। নেপালে কিন্তু এমনটাই ঘটনা কিন্তু ঘটেছে। এই জেট জেন সংগঠন, ইয়ং সংগঠন যারা নিউ জেনারেশনের সাথে সাথে বড় হয়েছে, এই জেট জেন সংগঠন এমন শক্তি দেখালো যার ফলে নেপালের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হলো। এবং শুধু শুধু নেপালের প্রধানমন্ত্রী একা নন, ওনার মন্ত্রিসভার প্রত্যেকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হলো। এবং বিভিন্ন নিউজেও আসছে যে বেশ কিছু মন্ত্রী বাড়িতে বা ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, নানান ঘটনা আসছে, ওগুলো পলিটিক্যাল ব্যাপার, আমরা ওইদিকে যাব না, আমরা এডুকেশন চ্যানেল, আমরা এডুকেশনের পার্ট দিয়ে দেখব, ঠিক আছে? তো প্লিজ এই সকলকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেক নতুন নতুন তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলে পেতে চলেছে। দেখুন, নেপালে যিনি বর্তমান সরকারে বসেছিল সে তখন প্রাক্তন হয়ে গেল, কারণ দেশ ছেড়ে সে পালিয়ে গেছে, কেপি ওলি শর্মা। এই কেপি ওলি শর্মা ইনি কিন্তু এইটাই প্রথম নেপালে প্রধানমন্ত্রী হয়েছে তা নয়, এর আগেও তিনি কিন্তু 4 বার নেপালে প্রধানমন্ত্রী হয়েছে। আর যার ফলে নেপালে যে ঘটনা ঘটেছে, যার ফলে ইউথরা সামনে নেমেছে, আন্দোলন করছে, এবং পুরো অফিস আদালত পুরো ভাঙচুর করে দেওয়া হচ্ছে, মন্ত্রীদের ঘরগুলো আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হোটেলগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি এমন দৃশ্য দেখা গেছে যে টাকার নোট উড়ছে। হ্যাঁ, এটা ভাববেন যে অবাস্তব কিছু না, টাকার নোট কিন্তু উড়ছে, এমন ঘটনা দেখা গেছে। দেখুন, বাস্তবে ইউথরা আন্দোলন করেছে, ইউথ রাস্তায়, ইউথরা নেমে এসেছে। এবার এখানে একটা প্রশ্ন, যে এই আন্দোলন কি কোনো সাধারণ আন্দোলন ছিল? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন, এটা কি কোনো সাধারণ আন্দোলন ছিল? এমন একটা ডিজিটাল মাধ্যমে আন্দোলনটা পৌঁছে গেছে মানুষের কাছে, যার ফলে পুরো নেপালে মানুষকে রাস্তায় নামতে হয়েছে, পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে হয়েছে, এমনকি নেপালের প্রাইম মিনিস্টার তিনি কিন্তু গুলি চালানো অর্ডার দিয়েছেন, শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়েছেন, এবং 20 জন মানুষ কিন্তু নিহত হয়েছে, মারা গেছে। এবার প্রশ্ন এইখানেই, এই আন্দোলন নেপাল কি অনাথ করে দিল? একদম নেপালকে পুরো অনাথ করে দিল নেপালকে। এবার প্রশ্ন আরেকটা, নেপাল তুমি কার? নেপাল তুমি কার? কে তোমাকে এবার পরিচালনা করবে? কারণ এই যে 2008 সালে
রাজতন্ত্র ভেঙে গণতন্ত্র তৈরি হয়েছে নেপালে, এবং 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই যে 17 বছর ডিস্টেন্স, এই 17 বছরে নেপালে কিন্তু একবার সরকার পরিবর্তন হয়নি, অলরেডি 14 বার হয়ে গেছে। এবার যদি সরকার হয় তাহলে 15 বার সরকার নির্বাচন হবে নেপালের মধ্যে। তাহলে ভাবুন পুরো বিষয়টা। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে নেপাল অনাথের মতো দাঁড়িয়ে রয়েছে। এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হবে যে আচ্ছা দাদা, আপনি তাহলে অনাথ শব্দটা কেন ইউজ করলেন? যার কেউ নেই তাকে অনাথ বলা হয়। প্রশ্ন এইখানে, দেশ চলে দুটো নীতিকে নিয়ে, একটা নীতি হচ্ছে রাজতন্ত্র নীতি, একটা হচ্ছে গণতন্ত্র নীতি। তো বর্তমানে নেপালের মধ্যে না রাজতন্ত্র নীতি আছে না গণতন্ত্র নীতি আছে। তাহলে নেপালকে এখন পরিচালনা করবে কে? কে পরিচালনা করবে? নেপালে কি সাধারণ মানুষ ঠিক করবে যে নেপালে এখন কার কার হাতে নেপালকে আমরা তুলে দেব, না বাইরের কোনো শক্তি, আমেরিকা চায়নার মতো কোনো শক্তি সিদ্ধান্ত নেবে যে নেপালে নির্বাচিত সরকার কে হবে এবং কাকে তারা বসাতে চাইছে? অবশ্যই বসালে নেপালের লোককে বসাবে, কিন্তু ওই যেমন মানে একটা ঘটনা মনে আছে না আপনাদের ইতিহাসে, সিপাহী যুদ্ধ, যখন সিরাজদৌল্লাকে হত্যা করা হয়ে গেছিল, তারপরে তার জায়গায় কে বসছিল? মীর জাফর। মীর জাফর প্রথম 7 দিন তো খুব আনন্দ করেছিল যে হ্যাঁ আমি রাজা হয়েছি, কিন্তু পরবর্তীকালে মীর জাফর রিয়েলাইজ করলো যে আমি নামমাত্র রাজা, আমার ওপর পরিচালনা করছে কে? লর্ড ক্লাইভ এবং তারই প্রধান সেনাপতি হেক্টর মুনরো। তাহলে মানে পপেট রুলার বানিয়ে দিয়েছিল, যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবে। তাহলে নেপালে কি সাধারণ মানুষ ঠিক করবে এখন কে বসবে, না বাইরে কোনো শক্তি নেপালে সিদ্ধান্ত নেবে যে নেপালে এখন কাকে বসাবে? গণতন্ত্রের লোক বসাবে, রাজতন্ত্রের লোক বসাবে? এরা নেপালে মানে পরবর্তী সিদ্ধান্ত, এবং নেপালের কাছে একটা বড় প্রশ্ন। নাকি এখানে আবার আরো একটা প্রশ্ন উঠে আসছে, কেপি ওলি শর্মা যিনি নেপালের প্রধানমন্ত্রী ছিলেন, এই কেপি ওলি শর্মা ইচ্ছে প্রকাশ করে তিনি দুবাই যাবেন, এবং দুবাই যাবার আগে নেপালের সেনাপ্রধানের সাথে তিনি কিন্তু কথা বলেন, এবং নেপালের সেনাপ্রধান হিমালয়ান এয়ারলাইন্সের সাথে কথা বলে তাকে দুবাই পাঠানোর ব্যবস্থা করেন। এখানে আরো একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি এই নেপালের সেনাপ্রধানরাই কিন্তু কি নেপাল পরিচালনা করবে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে আসছে। আসুন আমি তার আগে আপনাদের এই 17 বছরের পুরো হিস্ট্রিটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন 1951 সালের পর থেকে আমি কাহিনীটা আমরা দেখাচ্ছি, কারণ 240 বছর রাজতন্ত্র ছিল, তারপরে রাজতন্ত্র থাকার সাথে সাথে পঞ্চায়েততন্ত্রও কিন্তু গড়ে উঠেছিল নেপালের মধ্যে, পঞ্চায়েতেরও যুগ এসেছিল। এবং আমরা যদি আরও একটা ডেটা, ইন্টারেস্টিং ডেটা দেখতে পাই, তা দেখবেন এই কেপি ওলি শর্মা যিনি বর্তমানে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রথম নেপালে প্রধানমন্ত্রী হয়েছিলেন 2014 সালে, তারপরে দেখুন 2018 সালে হয়েছিলেন, তারপরে 2021 সালে, তারপরে 2024 সালে। এই হচ্ছে 2008 সাল থেকে যে নেপালের সরকার। সাধারণত একটা সরকারের পিরিয়ড কত বছর থাকে? 5 বছর। কিন্তু তাহলে যদি 2008 থেকে 2025 হয় তাহলে হয় 17 বছর, তাহলে 4 বার সরকার সেট হওয়া উচিত ছিল। দেখুন 14 বার হয়েছে নেপালে, আর কেপি ওলি শর্মা এটা নিয়ে 4র্থ বার পিএম ছিলেন। কারণ নেপালের রাজনৈতিক অস্থিরতা বারবার বেড়ে উঠেছে, রাজনৈতিক দিক থেকে নেপাল কিন্তু একদম স্বতন্ত্র ছিল না, কারণ বারবার এই অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি 2008 সালের পর থেকে। 2008 সালের পর থেকে নেপালে একটা কালচারাল প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে নেপাল হিন্দু রাষ্ট্র, হিন্দু সংস্কৃতি মেনে চলে। তো এই যে যারা প্রেসিডেন্ট হয়ে মুখ্য প্রধানমন্ত্রী হয়েছেন, তারা সবাই নেপালের মধ্যে যে ইউরোপিয়ান কালচার পুট করে দিচ্ছে কিংবা আমেরিকান কালচার পুট করে দিচ্ছে, এর ফলে নেপালের সংস্কৃতি নষ্ট হচ্ছে। এটাও কিন্তু আন্দোলনের একটা বড় হাতিয়ার উঠে এসেছে। এবার নেপাল সরকারের, নেপালের সাধারণ মানুষদের দাবি কি? নেপালের সাধারণ মানুষের 4টে দাবি, যে আমাদের বেকারত্ব দূর করবে আমরা তাকে সরকারে বসাবো, যে নেপালে ডেভেলপমেন্ট আনবে তাকে আমরা বসাবো, যে নেপালে বিজনেস ফান্ডিং আনবে তাকে বসাবো, যে নেপালকে এডুকেশনের শীর্ষে পৌঁছে দেবে তাকে সরকার আনবো। এই 4টি জিনিস দিয়ে কিন্তু নেপালে এই আন্দোলন, এবং নেপালের সাধারণ মানুষ এখন এই 4টি জিনিসে দাবি জানাচ্ছে। তো নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীকে
4টে নাম কিন্তু উঠে আসছে। এগুলো পরবর্তীকালে আরও যখন আপডেট আসবে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এই 4টে নাম কি? সবার প্রথম যে নামটা আসছে বালেন্দর শাহ। ইনি 33-35 বছর বয়স। ইনি কোথাকার মানুষ? ইনি হচ্ছে নেপালের মানুষ, কাঠমান্ডু। নেপালে কাঠমান্ডুর মেয়র হচ্ছে এই বালেন্দর শাহ। তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং সাথে সাথে ইঞ্জিনিয়ারিং ছেড়ে র্যাপ মিউজিকের মধ্যে প্রবেশ করেন এবং সেখান থেকে তিনি রাজনীতিতে প্রবেশ করে কাঠমান্ডুর বর্তমান মেয়র। এনার নামটা কিন্তু উঠে আসছে। এর সাথে সাথে যে নামটা আরও একটা উঠে আসছে, সুমন সির। ইনি নেপালের সাংসদ এবং নেপালে এক্স এডুকেশন মিনিস্টার ছিলেন। ইনার নামটা উঠে আসছে। রবি লামের দাম, ইনি কে ছিলেন? এক্স ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন নেপালে। এনার নামও উঠে আসছে এবং সাথে সাথে আরও একটা নাম উঠে আসছে যে এরা যদি কেউ না হয় তাহলে নেপালের সেনাপ্রধান কিন্তু নেপাল পরিচালনার দায়িত্ব নেবে। তো যখনই আপডেট আসুক না কেন আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আপনাদের কি মনে হচ্ছে কে হতে পারে নেপালে পরবর্তী প্রাইম মিনিস্টার, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একটু ভালোবাসা দিয়ে যাবেন। আমরা সবসময় অথেন্টিক ওয়েতে আপনাদের সামনে ইনফরমেশন পেশ করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।